বিরোধী দলের টার্গেট হচ্ছে সালাউদ্দিন সাহেব। আমার মনে হয় যে এই টার্গেট থেকে সরে এসে ওনারা রিয়েল অর্থে যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেগুলো তুলে ধরা উচিত। সালাউদ্দিন আহমেদকে ওনারা অ্যাটাক করতে পারেন ওই জায়গায় যে আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্বটা নিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয় নাই, এখনো পুলিশ আগের মতো আছে, পুলিশ এখনো ঘুষ খায়, পুলিশ এখনো সরকারি দলের কথাবার্তা নিয়ে চলে, পুলিশ এখনো জনগণকে হেনস্থা করে। এটা বিরোধী দলেরই ব্যর্থতা যে তাদের মধ্যে ভালো পার্লামেন্টারিয়ান নাই, তাদের বিরোধী দলীয় নেতা সহ অনেকে আছে মানে কাঁচা লোক, মানে এটা অভিজ্ঞতায় কাঁচা। Police officer is one of the most difficult, dangerous and idealistic profession in the world. এইটা সবচেয়ে ডিফিকাল্ট, সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে আইডিয়ালিস্টিক। বেনজির আনফর্চুনেটলি হি ওয়াজ ডেঞ্জারাস অ্যান্ড ডিফিকাল্ট বাট নট আইডিয়ালিস্টিক। পলিটিক্স ইজ এ ভেরি ন্যাস্টি গেম, ঠিক আছে? ইটস এ ভেরি ন্যাস্টি গেম। আপনি এটা কুল কিনারা করতে পারবেন না, সো ন্যাস্টি। হ্যাঁ, কে কখন কোন ইকুয়েশন থেকে কি করতেছে না করতেছে। হ্যাঁ, যেমন ধরেন একটা প্রশ্ন তো আমি করতেই পারি, সেটা হচ্ছে যে এই 2-2.5 বছর পরে কেন গ্রেপ্তার? সে তো দুবাইতে ছিল, তার তো ওখানে রিয়েল এস্টেট বিজনেস আছে, তার নানা রকম বিজনেস আছে। ওয়াই আফটার 2.5 years? জনাব আনিস আলমগীর, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন বেনজির গ্রেপ্তার হয়েছে, এবং আমরা যদি বিগত 1 দশকের তথ্য তুলে ধরি, আমরা দেখেছি 1 দশকে বেনজির ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে। এবং বিশ্লেষকরা যে বিষয়টি বরাবরই বলে এসেছেন যে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কোনো পুলিশ প্রধান এতটা দৃশ্যমান, প্রভাবশালী ও রাজনৈতিকভাবে আলোচনায় ছিলেন না। এবং এই যে আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে তাকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে, এর মধ্য দিয়ে কি ক্ষমতার অপব্যবহারের এই বিচার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে? দেখা যাক, সেটা এখনই বলার মতো নয়, কারণ এটা আইনি প্রক্রিয়া রয়ে গেছে। যদিও বাংলাদেশের সঙ্গে যে চুক্তি আছে, আমার মনে হয় 2014 সালে বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি হয়েছে ইউএইর, তো সেই বন্দি বিনিময় চুক্তির আওতায় আমরা তাকে বাংলাদেশে আনতে পারি, এখনো পর্যন্ত সেই আশাবাদ আছে। আর যেহেতু তারা নিজেরাই গ্রেফতার করেছে, তার মানে স্বপ্রণোদিত একটা ব্যাপার আছে এখানে। এমন নয় যে তার জন্য বিশেষ ইয়ে দিচ্ছে। দুবাই এমন একটা দেশ, ইউএই এমন একটা দেশ, এখানে স্বাধীনভাবে অনেকেই থাকতে পারে, স্বাধীন ব্যবসা করছে বা তাদের পাসপোর্ট ওরকম আছে, স্পেশাল ভিসা থাকে। বেনজিরের পক্ষেও সেটা ছিল বলে শুনেছি আমি, যে ওই ভিসার আওতায় উনি দীর্ঘদিন থাকতে পারেন। তাদের অনেক স্কিম আছে সরকারের, যে টাকা পয়সা দিলে এটা অর্জন করা যায়। তো এমন একটা পরিস্থিতিতে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তার মানে তার প্রতি সেখানে যে ওই সরকারের কোনো অনুকম্পা আছে সেটা প্রদর্শন হয় না। তাতে মনে হয় যেন বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছিল 2025 সালের এপ্রিলে সম্ভবত, তাকে ইন্টারপোলের সহায়তা চেয়েছিল তাকে দেওয়ার জন্য, 2025 সাল 11 এপ্রিল আমি যদি ভুল না করি। এরপরে তার প্রতি রেড অ্যালার্ট জারি হয়েছে এবং তার প্রেক্ষিতে আজকে উনি সেখানে ধরা পড়লেন। এবং আমি যেটুকু সোশ্যাল মিডিয়া এবং নিউজে দেখলাম, সেটাতে হচ্ছে যে উনি সেখানে দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে যে উনি সেখানে ইয়ে নিতে আসছেন, ট্রানজিট নিতে আসছিলেন, তা অন্য দেশে যাবেন, সে প্রেক্ষিতে ধরা হয়েছে। অন্য জায়গায় বলছেন না, তিনি ট্রানজিট নিয়ে আসছেন না, তিনি অন্য জায়গায় ছিলেন। উনি এইখান থেকেও ঘোরাফেরা করতেন, এই দেশেও ছিলেন, এখান থেকে স্পেনে গিয়েছেন, দুবাইতে গিয়েছে, সরি কাতার না কুয়েতে গিয়েছেন, সৌদি আরব গিয়েছেন। সো উনি ঘোরাফেরার মধ্য দিয়ে ছিলেন, লন্ডনে গিয়েছেন। জানি না এখন কোন সূত্র, আমরা যেহেতু এখন তাৎক্ষণিক অবস্থায় আমরা এগুলো মন্তব্য করতেও পারছি না, কিন্তু মূল বিষয় হচ্ছে যে উনি গ্রেপ্তার হয়েছেন। এবং আপনি যেটা বলছিলেন, এর থেকে বড় প্রভাবশালী আর কাউকে গ্রেপ্তার করেছে কিনা, গ্রেপ্তার তো এই সরকারের আমলে না, বিগত মানে 5 আগস্টের পরে আরও 2 জন আইজি গ্রেপ্তার হয়েছেন। শহীদুল সাহেব গিয়েছেন, মামুন সাহেব গ্রেপ্তার হয়েছেন, যিনি একেবারে সর্বশেষ ক্ষমতায় ছিলেন। সো উনি এখন যে 3য় আইজি গ্রেপ্তার হলো। তবে ক্ষমতার দিক থেকে নিঃসন্দেহে বেনজিরের তুলনায় কেউ ছিল না। বেনজির অনেক বড় প্রভাবশালী ছিলেন, ওনার ক্যারিশমাও ছিল। আমরা শুধু একদিকে নিন্দা করবো তা না, একজন কর্মকর্তা হিসাবে উনি যেমন সরকারের উপর কর্তৃত্ব ছড়ি গুটিয়েছেন, নিজের খামখেয়ালিতে অনেক কিছু করেছেন, তেমনি তার ইয়েও ছিল, প্রশাসনিক দক্ষতা ছিল। বাংলাদেশে জঙ্গি দমনের ক্ষেত্রে তাকে পায়োনিয়ার বলতে পারেন। একজন জঙ্গি রাজনীতি দমনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল।
আমরা তো আসলে ঘটনা যেটা হয়, আপনি যখন রাজনীতি পরিবর্তন হয় তখন কিন্তু দৃশ্য পরিবর্তন হয়ে যায়। যেটা আপনি একসময় পজিটিভ বলে খুব প্রশংসা করছিলেন, সেটাই আবার নেগেটিভ হয়ে যায়। আপনি পেশাগত দিক দিয়ে তার কৃতিত্বের বিষয়গুলো তুলে ধরছেন, কিন্তু জনাব আনিস আলমগীর, আমরা তো জানি যে বেনজির আহমেদ পুলিশ এবং র্যাব ডিএমপির প্রধান ছিলেন। সংবেদনশীল সংস্থার প্রধান হয়ে আমরা দেখেছি তার আমলনামা ঘাটলে দেখা যায় দুর্নীতির রাজত্ব কায়েম করেছিলেন তিনি। তাহলে তখনকার কর্তৃপক্ষ কি চোখ বন্ধ করেছিল? আমার তো মনে হয় এটা বসুন্ধরা যে রিপোর্টটা করেছিল, বসুন্ধরা মধ্যে কালের কণ্ঠ যে একটা এক্সক্লুসিভ করেছিল, সেটা তাৎক্ষণিকভাবে এখানে যে অভিযোগগুলো উঠেছিল ব্যানার্জির, এটা কেন আমি জানি না পুরোটা জবাব দিয়েছি কি দেন নাই, বাট ভ্যালিড কিছু কোয়েশ্চেন ছিল। উনি যদি সৎ হতেন তাহলে এটা মোকাবেলা করতে পারতেন। এবং তখন ওই রিপোর্ট যখন প্রকাশ হয়েছে তখন এক ধরনের ব্যানার্জির প্রতি সরকারের আশীর্বাদ নাই বলা চলে। ওই সময় উনি কিন্তু আশীর্বাদ পুষ্ট ছিলেন না। যদি আশীর্বাদ পুষ্টই না হয়ে থাকে তাহলে তিনি দেশ ত্যাগ কিভাবে করেছিলেন পরিবার সহ? সে তো অনেকেই করেছে, বা আপনি আমার দীর্ঘদিনে আমাকে সার্ভিস দিয়েছেন, সে সার্ভিসের জন্য দিয়েছি। মামলা তো আমি যতদূর জানি ওই সরকারের আমলে হয়েছিল, পরবর্তীতে হতে পারে, কিন্তু আমি শেষ দিকে বেনজির যে সরকারের আশীর্বাদই ছিলেন না এটা বলতে পারি আমি, কারণ সে আশীর্বাদ দেখায় নাই। বাট আপনি যে অভিযোগটা করলেন, কালের কণ্ঠে যে রিপোর্টগুলো ছিল তার অনেকগুলো সত্যতা আছে। কারণ এই পদে থেকে আপনি রাতারাতি এত কোটি কোটি টাকার মালিক হতে পারেন না। আপনার বাগান বাড়ি, আপনার ব্যবসা, আপনার কি না আছে। তবে ব্যানার্জির পক্ষ থেকে আবার এখানে বলা হচ্ছে যে আমার বিরুদ্ধে তো 17 কোটি টাকার অভিযোগ উঠেছে, আমার যদি এত কোটি কোটি টাকাই থাকে আলাদিনের চেরাগের মতো, আমার সেগুলো কোথায়? তার তরফ থেকেও আছে। আমরা আসলে তার বক্তব্য যদি এখানে ভালোভাবে আসতো তাহলে বোঝা যেত, কিন্তু এটাতে কোনো সন্দেহ নাই যে ব্যানার্জির ক্ষমতার অপব্যবহার করেছে, ব্যানার্জির সম্পত্তি নিয়ে প্রশ্ন আসছে। কিন্তু আবার ওইটাও যেটা আমি আগে বললাম, ব্যানার্জির কিছু কাজ ভালোও ছিল। বিশেষ করে 5 আগস্টে হেফাজতের তাণ্ডবে দুইটা ভার্সন। একটা হচ্ছে সেদিন যদি ব্যানার্জির পদক্ষেপ না নিত তাহলে ঢাকা শহর কি আবার হালাকু খানের আক্রমণের মতো যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল সেই একই স্টাইলে তছনছ হতো কিনা। আবার আরেকটা হচ্ছে যে ব্যানার্জির এই পদক্ষেপ নিয়ে শত শত লোকেরে আহত করেছে, নিহত করেছে, এইসব আরেকটা ভার্সন আছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আজ পর্যন্ত কতজন নিহত হয়েছে হেফাজত সেই তালিকাটা দিতে পারেনি, এবং বর্তমান সরকার সেটাকে আবার তাদের প্রায়োরিটির মধ্যে নিয়েছে। এটা নিয়ে রিসেন্টলি মামলাও হয়েছে। আমরা জানি না এরা সেটা উদ্ঘাটন করতে পারবে কিনা। যদি উদ্ঘাটন করে তাহলে মানুষের মধ্যে মানুষ একটা স্বস্তি পাবে যে এরকম একটা ঘটনা যে ঘটলো তার আসল কাহিনী কি, আসল চিত্র কি। কিন্তু আমি ওই রাতের ঘটনা আমার এটুকু মনে আছে যে বিভীষিকাময় পরিবেশ ছিল সেটাতে সরকারি পদক্ষেপ যদি না নেওয়া হতো তাহলে রাজধানীর কি পরিস্থিতি হতে যায় না। সরকার তো টিকতোই না। জানাচ্ছি জনাব আনিস। দুবাইতে বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি জানালেন, বেনজির আহমেদকে ফেরাতে গ্রেপ্তারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। কিন্তু রেড নোটিশ যদি আমরা উল্লেখ করি সেখানে কিছু প্রক্রিয়াও তো অনুসরণ করতে হয়। যেমন এখন বাংলাদেশকে প্রমাণ করতে হবে বেনজিরের বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার নয়, এটি দুর্নীতি, অবৈধ সম্পদ, জালিয়াতি, মানি লন্ডারিং বা সংশ্লিষ্ট অপরাধের বিচারিক প্রক্রিয়া। একই সঙ্গে দেখাতে হবে বাংলাদেশে তিনি ন্যায় বিচার পাবেন। সব প্রক্রিয়া অনুসরণ করে বেনজিরকে ফিরিয়ে আনা সম্ভব হবে কি? দেখেন, পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না। ইফ ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, আপনি কোনো কিছু অসম্ভব না। কঠিন, দেয়ার আর মেনি থিংস হুইচ আর ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। দেখেন, বেনজির এইটা তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিনা ইত্যাদি, দিজ আর অল বিয়ন্ড কোয়েশ্চেন্স। এগুলি নিয়ে বিতর্ক করার কিছু নাই। হি ওয়াজ এ ক্রিমিনাল ইন দ্য ফার্স্ট কেস। এবং ওই যে লর্ড এলটনের একটা কথা আছে যে পাওয়ার করাপ্টস, অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। তো বেনজির এনজয়েড অ্যাবসোলিউট পাওয়ার, এবং অ্যাবসোলিউট পাওয়ার তাকে অ্যাবসোলিউট করাপ্ট করছিল। অ্যাবসোলিউট পাওয়ার এনজয় কখন করতে পারে? করতে পারে সে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা পাইছে,
অথবা যে কোনো কার্যকারণ আমরা খুঁজবো না, আমরা দেখব যে সে কি করছে। এবং তার পাওয়ার এমন যে আমি একবার এটিএন নিউজে একটা টক শোতে, সেও নিউজ ছিল, সারা কারণ বাজার পুলিশে ভরে গেছে। হি ওয়াজ দেন পুলিশ কমিশনার, ডিএমপি, মানে ডিএমপি কমিশনার, মানে পুলিশে জায়গা পাওয়া যায় না এরকম, মানে যেহেতু বস আসছে সব পুলিশ দিয়ে ভর্তি হয়ে গেছে কারণ বাজার, এরকম পাওয়ার সে এনজয় করছে। এবং মানে এই যে তার দুর্দণ্ড প্রতাপ, এইটা কিন্তু শেখ হাসিনার আমলের শেষ দিকে কিন্তু এইটা উনি এক্সপোজড হয়ে গেছিলেন। তার যে দুর্নীতি, এটা কিন্তু 5ই আগস্টের পরে তা কিন্তু না, হি ওয়াজ এক্সপোজড বিফোর 5th অগস্ট। হ্যাঁ, এবং তার সম্পদ কি আছে না আছে গোপালগঞ্জে অমুক জায়গায় টুমুক জায়গায় এবং দুবাইতে কি আছে, এগুলো আগেই হয়ে গেছে। এই যে এক্সপোজড হলো সেটা কি আসলে লোক দেখানো ছিল? কারণ আমরা দেখলাম একদিকে এক্সপোজড হলো, আবার তাকে আবার সেফ এক্সিটও দেওয়া হলো। না, এটা দেখেন, পলিটিক্স ইজ এ ভেরি ন্যাস্টি গেম, ঠিক আছে? ইটস এ ভেরি ন্যাস্টি গেম। আপনি এটা কুল কিনারে করতে পারবেন না, সো ন্যাস্টি। হ্যাঁ, কে কখন কোন ইকুয়েশন থেকে কি করতেছে না করতেছে। হ্যাঁ, যেমন ধরেন একটা প্রশ্ন তো আমি করতেই পারি, সেটা হচ্ছে যে এই 2-2.5 বছর পরে কেন গ্রেপ্তার? সে তো দুবাইতে ছিল, তার তো ওখানে রিয়েল এস্টেট বিজনেস আছে, তার নানা রকম বিজনেস আছে। ওয়াই আফটার 2.5 ইয়ার্স? তাই না? কেন? ফলে পলিটিক্স ইজ এ ভেরি ন্যাস্টি গেম, এবং এইটা কে কখন কোনটাকে ক্যাপিটালাইজ করবে, ক্যাশ করবে, এইটা ইউ নেভার নো, ঠিক আছে? কথাটা হচ্ছে যে বাঁচতে পারে নাই, কি বলে যে বেনজির বাঁচতে পারে নাই। এবং ওই যে আমি কিছুক্ষণ আগে একটা টক শোতে ছিলাম, পৃথিবীর ইতিহাসে একটা তত্ত্ব আছে, সেটা এত নির্ভুল একটা তত্ত্ব বোধহয় আর নাই, সেটা হচ্ছে নিউটনের 3য় সূত্র, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। হ্যাঁ, এবং আমি নিউটনের বাড়িতে গেছিলাম ইংল্যান্ডে, ওখানে লেখা আছে দি ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড হিয়ার, পৃথিবী এখানেই পরিবর্তিত হয়েছিল। আসলে উনি পৃথিবীটা অনেক চেঞ্জ করে দিয়ে একটা ধাক্কা দিয়ে অনেক দূর আগে গেছেন। তার যে গতিসূত্র 3 নম্বর, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। এবং এই যে বেনজিরের যে অ্যাকশনগুলো, সেগুলো এখন অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন হবে। এইটা তা না হলে নিউটনের 3য় সূত্র ভুল প্রমাণিত হবে, ঠিক আছে? আপনি যাই করেন না কেন, আপনি যদি ফিজিক্যাল পানিশমেন্ট নাও পান, আপনি মেন্টাল পানিশমেন্ট পাবেন। আপনাকে অনুতাপ করতে হবে আপনার কি বলে অপকর্মের জন্য। দেখা গেল অনেকে কিন্তু ওই যে কি বলে বিচার এসকেপ করে, কিন্তু সে যে মানসিক পীড়নে ভুগে, ওটাও কিন্তু একটা শাস্তি, ওইটাও একটা ইকুয়াল রিঅ্যাকশন, মানে রিঅ্যাকশন। এখন আমি বলতেছিলাম আজকে, সেটা হলো যে দেখেন, পুলিশ অফিসার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট, ডেঞ্জারাস অ্যান্ড আইডিয়ালিস্টিক প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। এইটা সবচেয়ে ডিফিকাল্ট, সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে আইডিয়ালিস্টিক। বেনজির আনফর্চুনেটলি হি ওয়াজ ডেঞ্জারাস অ্যান্ড ডিফিকাল্ট বাট নট আইডিয়ালিস্টিক। হ্যাঁ, ওই শেষেরটা তার ছিল না, হি ওয়াজ ডেঞ্জারাস অ্যান্ড ডিফিকাল্ট। এবং যে কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে, এবং তাকে এখন বিচারের মুখোমুখি হইতে হবে। এবং কি বলে যে এইটা একটা, আমি বলবো যে এটা একটা, তাকে যদি ফেরত এনে বিচারের মুখোমুখি করা যায়, তাহলে ইট উইল বি অ্যান এক্সাম্পল ফর দি রেস্ট অফ দি পুলিশ অফিসার্স, যে দেখো মানে কি বলে যে করাপ্ট হইলে কিংবা অ্যাবসলিউট পাওয়ার এনজয় করলে কি পরিণতি দাঁড়ায়। এবং বেনজিরের পেশাগত জীবন মূল্যায়ন করলে দেখা যায় একের পর এক শীর্ষ পদ তিনি পেয়েছেন। দেখেন, সেটা কি তার পেশাদারিত্বের কৃতিত্বের জন্য, নাকি আসলে সরকার তার উপর ভর করে দুর্নীতির রামরাজত্ব কায়েম করতে চেয়েছে? দেখেন, একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখেন, মানে বেনজির কিন্তু দেখতে হ্যান্ডসাম, তাই না? দেখতে হ্যান্ডসাম, সুশ্রী, লেখাপড়া জানে ইত্যাদি। এখন দেখেন, এই লোকটা লেখাপড়া জানা এবং দেখতে হ্যান্ডসাম ইত্যাদি, সেই লোকটা যে এত পঙ্কিল হয়ে গেল, ওই যে আমি বলি যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড বাট রিভার্স। মানে ফেস আপনার মনের ইন্ডেক্স বটে, কিন্তু বেনজিরের ক্ষেত্রে এটা রিভার্স হয়ে গেছে। ওই চেহারা, ওই লেখাপড়া কিন্তু তার এই কুকর্মের সাথে যায় না, ঠিক আছে? এবং এটা একটা অদ্ভুত ক্যারেক্টার। এবং কি বলবো, এটা তো যে আমি তো এসে কিছুক্ষণ ওনার শেষ কথাগুলো শুনতেছিলাম, যে এই যে শাপলা চত্বরের যে ঘটনাগুলো, সে আপনার যে ক্ষমতা প্রয়োগ করছে, হ্যাঁ, এবং আরও অনেক কথা আছে যেগুলি এত অশ্লীল যে এখানে বলা যাবে না। হ্যাঁ, এখানে বলা যাবে না, আমি জানি তার অনেক কাহিনী আছে যেগুলি বলা ভদ্রতা চিত নয় আর কি। নৈতিক স্খলনের জায়গাটি, নৈতিক স্খলন আছে এবং 2-1 জন নায়িকা আছে যাদের শুটিংয়ে উনি পুলিশ পাঠাইতেন।
মানে তার সিকিউরিটির জন্য। ঠিক আছে, এটা আমি জানি। সে সঙ্গে পাসপোর্ট কেলেঙ্কারির তথ্য আমরা জেনেছি, যাই হোক। ভুয়া পিএইচডি ডিগ্রি অর্জনের তথ্য আমরা জেনেছি। হ্যাঁ, এই যে করাপ্ট লাইক এনিথিং। তো এখন দেখেন, আমি বলতেছিলাম আজকে, রিপিট হয়ে যাচ্ছে কথা, সেটা হচ্ছে যে বেনজির কি বলছে উইল ফরগেট, বেনজির কি করেছে উইল ফরগেট, বাট উইল নট ফরগেট হোয়াট বেনজির মেড আস ফিল। আমাদের যে অনুভব করেছে যেটা, সেটা আমরা কখনো ভুলবো না। সে কি বলছে আমরা ভুলে যাব, হয়তো কি করছে আমরা ভুলে যাব, বাট এই যে উনি আমাদেরকে যে অনুভবটা দিছেন, হ্যাঁ, এই যে কি বলে যে শক্তি, সামর্থ্য এবং প্রতাপ, হ্যাঁ, এই যে অনুভূতি দিছে আমাদের, এইটা আমরা কখনো ভুলবো না। ইটস এন এক্সাম্পল, হ্যাঁ, ফর এভার। এবং হি শুড বি প্রসিকিউটেড। এবং তার এই বিচারটা শুধুমাত্র যে তার পাপের বিচার হবে তা না, এইটা থেকে সবাই শিক্ষা নেবে যে পাওয়ার এনজয় করলে এবং অ্যাবসোলিউট পাওয়ার এনজয় করলে কি পরিণত যায়। নিউটনের তৃতীয় সূত্র সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, ঠিক আছে? পুলিশের জন্য প্রযোজ্য হবে, পলিটিশিয়ানদের জন্য প্রযোজ্য হবে, আমলার জন্য প্রযোজ্য হবে, সবার জন্য প্রযোজ্য হবে। যদিও দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারবো, হ্যাঁ, করতে হবে। এবং শুধু এটা অনেকে বলে কি, আরে উনি তো সারা জীবন ক্রাইম করছে, তারপর শেষে তো ভালোই, তার তো কোনো শাস্তি হইল না। না, শাস্তি হয়েছে তার, ওই শাস্তি আমরা দেখি নাই। তার যে মানসিক পীড়ন, ওইটা আমরা দেখি নাই। দেশ থেকে পালিয়ে আছে, যে দেশ থেকে পালিয়ে আছে অনেকে, তাই না? তো ফলে এগুলো এটা বিচার করতে হবে। এবং এটা কি চুক্তি আছে, এক্সট্রাডিশন কি চুক্তি আছে আমি জানি না, তবে তাকে ফিরে আনতে গেলে একটা বড় ধরনের ডিপ্লোমেসি লাগবে, এটা একটা হাই পাওয়ার ডিপ্লোমেসি লাগবে আর কি। হ্যাঁ, কারণ দুবাইতে অনেক ক্রিমিনাল কিন্তু ওখানে লুকিয়ে আছে। হ্যাঁ, অনেকেই, দুবাই ইজ এ হাব ফর দি ক্রিমিনালস। হ্যাঁ, মানে অর্থনৈতিক ক্রিমিনালদের একটা হাব দুবাই। তো ফলে ওখানে কিভাবে আনবে না আনবে জানি না, তবে হি শুড বি টেকেন ইন টু হিজ ওন কান্ট্রি অ্যান্ড হি শুড বি প্রসিকিউটেড। হ্যাঁ, এবং এটা ন্যায় বিচারের স্বার্থে এবং মানে কি মানবতার স্বার্থে। হ্যাঁ, এবং যাতে অন্য, দেখেন এখানে কিন্তু অনেক মানে দুঃসংবাদও আছে। যেমন ধরেন যে আমি বলতেছিলাম, রিপিট হয়ে যাচ্ছে সব কথা, সেটা হলো যে বেনজির সার্ভ দ্য পারপাস অফ আওয়ামী লীগ, তাই না? আবার আমরা কিন্তু দেখছি একজন ডিআইজি, উনি প্রাইম মিনিস্টারের উপস্থিতিতে বলছেন যে উনি ক্লাস 7 থেকে জাতীয়তাবাদী। তাহলে হি ইজ অলসো পলিটিসাইজড। এবং উই নেভার নো এই পুলিশ অফিসার কি করবে। হ্যাঁ, ইন দ্য নিয়ার ফিউচার উনি কি করবেন আমরা তো জানি না, কারণ উনি তো বলতেছেন যে উনি জাতীয়তাবাদী আদর্শের বিরুদ্ধে, যেখানে তার আগের দিন প্রাইম মিনিস্টার বলছে যে আমরা দলীয় পুলিশ চাই না, আমরা কি বলে যে পলিটিসাইজ পুলিশের। তার পরের দিনই কিন্তু করছে এবং তাকে শোকজও করা হয় নাই। হ্যাঁ, তাকে যে একটা করা, তো ফলে দলীয় পুলিশ আওয়ামী লীগ আমলে ছিল, ডেফিনেটলি ছিল। এখনও যদি দলীয় পুলিশ থাকে, তাহলে তো সেটা দুঃখজনক। তাহলে 5ই আগস্টের যে স্পিরিট, সেটা গেল কই, তাই না? ফলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যে আমি একটা কথা প্রায়ই বলি, সেটা হচ্ছে জুডিশিয়ারি এবং পুলিশ, এই দুইটা যদি প্রপারলি ফাংশন করে, ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, সোসাইটির হাফ অফ দি ক্রাইম উইল বি এলিমিনেটেড, হাফ অফ দি ব্যাটল ইজ ডান। ঠিক আছে? পুলিশ ক্রাইম তদন্ত করবে, চার্জশিট দিবে, জুডিশিয়ারি নিরপেক্ষ বিচার করবে, ব্যাস হয়ে গেল। তো আর তো কিছু লাগে না, ঠিক আছে? কিন্তু আনফরচুনেটলি ইতিমধ্যে দেখছি যে বেনজিরের এই আটকের ঘটনায় কিন্তু রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যেমনটি জামায়াতের আমির বলেছেন, বেনজিরের আটক সরকারের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। এবং তিনি আরো বলেন, বেনজিরের বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। কিন্তু এই প্রশ্নগুলোর বাইরে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইমেজের উপর কোনো প্রভাব ফেলবে কিনা এই বেনজিরের আটকের ঘটনা, প্রশ্ন রাখছি। বেনজির আহমেদের আটক সরকারের কৃতিত্ব নয়, এটি ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি আরো বলেছেন, বেনজিরের বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তিনি দুবাই কারাগারে থাকবেন নাকি দেশে আনা হবে তা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। সেই সঙ্গে আরো একটি প্রশ্ন যুক্ত করেছিলাম, বেনজিরের আটক বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজের উপর কোনো প্রভাব ফেলবে কিনা? না, প্রথম কথা হচ্ছে এই যে জামাতের আমির যেটা বললেন না, আচ্ছা রেড অ্যালার্ট জারি করছেন কি না করছেন, এগুলি এই বিতর্ক কেন, তাই না? দেখেন, আমাদের রাজনীতিবিদরা হয়েছে না খুদ ধরা নরম, বুঝছেন? ওই ভাবির খুদ ধরতেই হবে,
ননদরা যেরকম রেডি হয়ে থাকে যে ভাবে সব কিছুতেই খুঁত ধরবে। আচ্ছা, লোকটা এত অ্যারেস্ট হয়েছে, তাই না? কি কারণে অ্যারেস্ট হয়েছে, এটা গভর্নমেন্টের কতটুকু এখানে ইনিশিয়েটিভ ছিল বা কি ছিল না, এটা তো এই বিতর্ক তুলে লাভটা কি, তাই না? অ্যারেস্ট হয়েছে, এটাই বড় কথা, তাই না? এবং প্রত্যেকটা জিনিসকেই আপনার প্রত্যেকটা বিষয়কে দেখবেন বিরোধী দল আপনার একটা না একটা কিছু বলবেই, হ্যাঁ, বলে এটাকে বিতর্কিত করার চেষ্টা করবে। সরকারও তাই, বিরোধী দলের সব কিছু সরকার বিতর্কিত করবে, আবার কি বলে সরকারের সব কিছু এইটা একটা খেলা হয়ে গেছে আর কি, হ্যাঁ, খুদ ধরার মানসিকতা। আরেকটা যেটা আপনি বললেন সেটা হলো যে হ্যাঁ, ইন্টারন্যাশনালি তো একটা ইমেজের ব্যাপার আছে। কারণটা হচ্ছে যে বেনজির তো আপনার পুলিশের সর্বোচ্চ পদ অলঙ্কৃত করছিল, হি টপড দি পুলিশ কি বলে যে অর্গানাইজেশন, এবং আইজিপি ছিলেন উনি। তো ফলে একটা দেশের আপনার পুলিশের যে প্রধান এবং র্যাব নামক যে একটা বিতর্কিত যে কি বলে যে আইন শৃঙ্খলা বাহিনী, তারও প্রধান ছিলেন উনি, তাই না? ফলে এই ধরনের একটা শীর্ষ পদের লোক যখন এত দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়, তখন তো এটা একটা ইমেজের প্রশ্ন, অবশ্যই ইমেজের প্রশ্ন আসে। যে তাহলে কি মানে খোদ আইজিপি এরকম করছে বা খোদ র্যাবের ডিজি এরকম করছে, তাই না? দিনের পর দিন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে তিনি রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পর্যন্ত পেয়েছেন। হ্যাঁ, এটা মানে দেখেন, আমি বলি বাংলাদেশে না এই যে পুরস্কারের সিস্টেমটা না, আপনি খেয়াল আছে, আপনি তখন আপনার বয়স তত হয় নাই, এই রুবেল নামে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একটা ছেলেকে হত্যা করছিল ডিবি, এবং এটা নেতৃত্ব দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনার, মানে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসি আকরাম। উনি প্রেসিডেন্ট পুরস্কার প্রাপ্ত পুলিশ অফিসার ছিলেন, বুঝছেন? প্রেসিডেন্ট পুরস্কার প্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার উনি একটা ইউনিভার্সিটির ছাত্রের মানে হত্যার নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে পুরস্কার কাদের দেওয়া হয় আসলে, কাদের দেওয়া হয়, তাই না? এটার প্রশ্ন না একটা। শুদ্ধাচার পুরস্কার পেয়েই করতেছে, প্রেসিডেন্ট পুরস্কার পেয়েই করতেছে, হ্যাঁ। তার মানে আমাদের হোল সিস্টেমটা হচ্ছে ফল্টি, হ্যাঁ, এটা ত্রুটিপূর্ণ। এবং রিয়েলি যারা সৎ, যারা প্রফেশনালি তাদের চাকরি করে, সৎ থেকে চাকরি, ইম্পার্শিয়ালি চাকরি করে, তাদের তো পুরস্কার দেওয়া হয় না, হ্যাঁ, তাদের পুরস্কার দেয় না। পুরস্কার দেওয়া হয় তাদেরই যারা সরকারের পারপাস সার্ভ করে, সরকারের অনুগত থাকে, হ্যাঁ, বা সরকার মনে করে যে হ্যাঁ তার একটা প্রতিদান দেওয়া উচিত, তাদেরকে পুরস্কার দেওয়া হয়। আপনি জানেন পুলিশে কি সৎ অফিসার নাই বা সৎ সদস্য নেই? অনেক আছে তো, হ্যাঁ। তারা কি পুরস্কার পায়? পুরস্কার পায় যে ওইসব মানে যার উপরে থাকে, যারা মানে সরকারের পারপাস সার্ভ করে। ফলে এগুলো কিছু মিন করে না। সবচেয়ে বড় কথা হলো যে আপনার সে মানে অ্যারেস্ট হয়েছে দুবাইতে এবং তাকে নিয়ে আসে, তার বিচার করা হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল। জনাব আনিস আলমগীর, জামায়াত আমির বলেছেন বর্তমান সরকারের আমলে সর্ববিষয়ে বিশারদ একজন মন্ত্রী আছে, এমনকি প্রধানমন্ত্রীর কথাও তার বলতে হয়। আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, তার আশপাশে কাদের উনি বসিয়েছেন। এই যে জামায়াত আমিরের এই অভিযোগ, সেটা কি সরকারের প্রশাসনিক সমন্বয়হীনতার দিকে ইঙ্গিত করছে নাকি নেতৃত্বের দুর্বলতার দিকে ইঙ্গিত করছে? সরকারের নেতৃত্বের দুর্বলতা কোথায় এখানে আমি তো বুঝলাম না। প্রধানমন্ত্রীর যদি পার্লামেন্টে বা এই সরকার যদি পার্লামেন্টে এমন একজন মন্ত্রীকে পায় যিনি চৌকস, যিনি নিজের মন্ত্রণালয় প্লাস অন্যদের মন্ত্রণালয় সামাল দিতে পারে। বিরোধী দল বলছে যে এক মন্ত্রী সব মন্ত্রণালয় চালান। না, সেটা কথার কথা বলছে। ওনারা যেটা বলতে চাচ্ছেন আসলে বিরোধী দল পার্লামেন্টে যে সালাউদ্দিন আহমেদকে মোকাবেলা করার মতো শক্তি তাদের কারো নাই, কারণ তারা গদবাধা কথা নিয়ে যান। আর সালাউদ্দিন আহমেদ যদি পড়াশোনা করেন, আমি যতদূর জানি যে উনি বিদেশে যখন আটকা পড়েছিলেন বা ওনাকে যখন ইন্ডিয়াতে যখন গ্রেপ্তার ছিলেন, তখন উনি পড়াশোনা করেছেন। উনি এমনিতে আইনের ছাত্র, উনি আমলা ছিলেন, ওনার কয়েকবার উনি পার্লামেন্ট মেম্বার ছিলেন। তো তার তো একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেটা তো বিরোধী দলীয় নেতার নাই কিংবা তাদের দলের অন্য কোনো নেতার নাই। তারা তো বেশিরভাগই এখানে নতুন এসছেন পার্লামেন্টে। তো তারা
সালাউদ্দিন আহমেদকে মোকাবেলা করার মতো যদি শক্তি না থাকে তাহলে সেটা তো আক্রমণ করার কিছু নেই, এবং উনি তো একটা টিমের প্লেয়ার। এখন আপনি বলবেন যে রোনালদো, সরি মেসি একটা ক্যাপ্টেন আছেন, তো উনি ক্যাপ্টেনকে ছাড়া আরেকজন কেন গোল দিয়ে দিচ্ছে, ও কেন ভালো খেলে, এটা তো কোনো কথা না। ওর তো টিমের সদস্য, টিমের সদস্য হিসাবে সালাউদ্দিন আহমেদ যদি ভালো কাজ করেন, ভালো পারফরমেন্স দেখান, সেটা তো এই বিরোধী দলের কি সমস্যা? তারা আসলে সালাউদ্দিন আহমেদকে মোকাবিলা করতে পারছে না একজন ইয়েকে। এটা 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 বিরোধী দলেরই ব্যর্থতা যে তাদের মধ্যে ভালো পার্লামেন্টারিয়ান নাই। তাদের বিরোধী দলীয় নেতা সহ অনেকে আছে মানে কাঁচা লোক, মানে এটা অভিজ্ঞতায় কাঁচা। তো সেই যেমন বিরোধী দলের হুইপ যিনি আছেন তিনিও অনভিজ্ঞ। এখানে অভিজ্ঞ আমার তো মনে হয় 2-4 জন আছে, ওদের ভালো ভালো ইয়ে নাই, এবং যারা অভিজ্ঞ আছে তাদেরকেও ভালো পোস্টে দেওয়া হয় নাই। উপপ্রধান যিনি আছেন উনি অভিজ্ঞ ব্যক্তি, উনিও আগে ছিলেন। সো আমার এখানে সরকারের দুর্বলতা কিছু নেই। সরকারের অবশ্যই দুর্বলতার ওই জায়গা থাকে যে আমার কোন কোন মন্ত্রণালয়গুলো ভালো কাজ করছে না, সেই মন্ত্রণালয়গুলো আমি রিশাফল করব। আমি একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছি মানে অনন্তকালের জন্য দিই নাই, ভালো যদি না করে তাকে চেঞ্জ করব। সরকার যদি সেটা না করে, এখন 4 মাসও পূর্ণ হয় নাই, এই অবস্থায় আপনি এত অভিযোগ করার তো কিছু না। একটা লোক তো 4 মাস লাগে একটা জিনিস বোঝার জন্যই। আবার এটাও ঠিক মর্নিং শোজ দ্য ডেজ যে পারবে না সেটাও বুঝে যাচ্ছে, সেটা সরকার প্রধান যিনি আছেন তিনি বুঝবেন। এটা বিরোধী দলের টার্গেট হচ্ছে সালাউদ্দিন সাহেব। আমার মনে হয় যে এই টার্গেট থেকে সরে এসে ওনারা রিয়েল অর্থে যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেগুলো তুলে ধরা উচিত। সালাউদ্দিন আহমেদকে ওনারা অ্যাটাক করতে পারেন ওই জায়গায় যে আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্বটা নিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয় নাই, এখনো পুলিশ আগের মতো আছে, পুলিশ এখনো ঘুষ খায়, পুলিশ এখনো সরকারি দলের কথাবার্তা নিয়ে চলে, পুলিশ এখনো জনগণকে হেনস্থা করে। একজন জাতীয় দলের প্লেয়ারকে রিসেন্টলি যেটা করেছে চিটাগাংয়ে, সেটা দিয়েও তো প্রমাণ হয় পুলিশ যে জনবান্ধব হয় নাই। এদের চরিত্র শেখ হাসিনার আমলে যা ছিল, পরবর্তী ইউনূসের আমলে যা ছিল, এখনো তাই আছে। সো এইগুলো নিয়ে কথা বলতে পারেন যে আপনি যে মন্ত্রণালয়টা চালান সেটা ঠিকমতো হচ্ছে না, আপনি আপনার দায়িত্বগুলো ঠিকমতো করেন, কিন্তু একজন মন্ত্রী সবকিছু করে কেন, ওনার এত অভিজ্ঞতা কেন, এগুলো হচ্ছে জেলাস। ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। জনাব মাহবুব কামাল, একই বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। শেখ হাসিনার শাসনামলে আমরা এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতার কিন্তু বহু সমালোচনা শুনেছি, এই যে বর্তমান সময়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণেও কি অভিযোগ? না, এখানে দেখেন আমি একটা বলি, সেটা হচ্ছে যে যিনি এক্সপার্টিজ, না যার এক্সপার্টিজ আছে, যার স্কিল আছে, তার উপর কিন্তু এক ধরনের নির্ভরশীলতা তৈরি হয়। যেমন ধরেন স্পেশালাইজ ডাক্তারের কাছে ভিড় কেন বেশি হয়? হ্যাঁ, যেমন যে ধরেন যে একজন নেফ্রোলজিস্ট, না কিডনির বিশেষজ্ঞ, দেখবেন উনি যদি স্পেশালাইজড হন, দেখবেন যে তার ওখানে ডাম করতেছে পেশেন্টরা। কারণ হচ্ছে যে সবাই মনে করছে তার কাছে গেলে আমি ভালো হব। তো পলিটিক্সেও যাদের স্কিল আছে, যাদের এক্সপার্টিস আছে, তাদের উপরে ওই দলটা বেশি নির্ভর করে, এটা করতে হয়। আচ্ছা, এখন দেখেন পলিটিশিয়ানদের আমাদের দেশের পলিটিশিয়ানদের একটা বড় অযোগ্যতা হচ্ছে, বাই অ্যান্ড লার্জ, সবাই না, মানে 2-1টা ব্যতিক্রম থাকতে পারে, সেটা তারা ব্যুরোক্রেসিকে ডিকটেট করতে পারে না। ব্যুরোক্রেসি ইজ ফার মোর নলেজেবল, ফার মোর কি বলে এলিজিবল, যোগ্য দেন দি পলিটিশিয়ানস। সো পলিটিশিয়ানরা আমলাতন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে, এবং তখন আমলাতন্ত্র তাদের ইচ্ছা মতো দেশ চালায়। তারা সব কিছু রেডি করে দেয়, পলিটিশিয়ানরাই করে। পলিটিশিয়ানরা যদি যোগ্য হইতো তাহলে কিন্তু আমলাতন্ত্র এইভাবে, মানে আমলাতান্ত্রিক যে স্বার্থ, তাদের যে শ্রেণী স্বার্থ, তারা চরিতার্থ করতে পারতো না। যেমন ধরেন ইন্ডিয়াতে বলি, যেমন ধরেন নেহেরু, না, নেহেরু পলিটিক্যালি এত বেশি উনি ওয়াইজ ছিলেন, এত বেশি উইজডম ছিল তার কাছে আমলারা একেবারে শিশুর মতো বসে থাকতো, ঠিক আছে, কারণ তার ওই যোগ্যতা ছিল আমলাকে ডিকটেট করার মতো। আমাদের দেশে তো এটা নাই। আমাদের দেশে যারা মন্ত্রী হয়, দেখেন এমপি হয় যারা, আপনি নিজেও জানেন, তারা কোনো লেখাপড়া করে না, কিছু জানে না, স্লোগান দেয় আর এই যে কী যেন বলে, হ্যাঁ কী যেন বলে আর কি। তো ফলে আপনার আপনাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী ইনি যোগ্য, যেহেতু আপনার কি বলেন যে বিসিএস ক্যাডার, তো মানে যখন আপনি বলবেন যে সে বিসিএস ক্যাডার, ধরে নিতে হবে যে একটা লেভেল পর্যন্ত ধরে নেওয়া যায় সে যোগ্য, তাই না? মানে একটা বোঝা যায় যে কিছু একটা, এটা যে সব তা না, কিন্তু বোঝা যায়। তো
এখন বিসিএস মানে বিরোধী দলের অভিযোগের কোনো যৌক্তিকতা দেখছেন না? আমি বলছি খালেদা জিয়া যে তাকে নিয়ে আসলেন, রাজনীতিতে নিয়ে আসলেন না, এইটা তো ধরেন যে তার যোগ্যতা দেখেই তো উনি নিয়ে আসছেন। এবং উনি যেহেতু উনি যোগ্য, উনি বলতেছেন। তবে হ্যাঁ, এই একটা আমার রিজার্ভেশন আছে, সেটা হলো যে মানে ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে ওনাকে কনসেন্ট্রেট করা উচিত। হি শুড কনসেন্ট্রেট অন হোম মিনিস্ট্রি। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকতো তাহলে ঠিক আছে, আপনি ফ্লোর ক্রস করে আরেকটা মন্ত্রণালয়ে গেলেন, আইন বা অন্য কিছু। কিন্তু আপনার নিজের মন্ত্রণালয় তো ভালো না, তাই না? আপনার নিজের মন্ত্রণালয় ভালো না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো খুবই খারাপ। এই যে চিন্তাই হচ্ছে, এই হচ্ছে, পুলিশ ছুরিকাঘাতে আহত হচ্ছে। আমি তো রেডিও লিখছি কালকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটছে। এবং ক্ষমতায় আসার পর আমরা দেখছি যে আধিপত্যের লড়াইও কিন্তু বিএনপি নেতা কর্মীরা একের পর এক হত্যার শিকার হচ্ছে। গত এক মাসে 5টি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তার নেপথ্যে কি কারণ রয়েছে? ক্ষমতায় থেকেও কেন বিএনপি নেতা কর্মীরা নিরাপদ নয়? আমরা তো দেখছি যে আধিপত্যের লড়াইয়ে একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এবং এক মাসে 5টি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুনেন, শুধু রাজনৈতিক হত্যা না, অরাজনৈতিক হত্যাকাণ্ড অনেক ঘটতেছে। যেমন এক নারীকে ছুরিকাঘাত করছে, রিক্সা থেকে পড়ে গিয়ে 4 দিন মেডিকেল মারা গেছে। পুলিশ 2জন ছুরিকাঘাতে আহত হয়েছে। তারপরে ছিনতাই হচ্ছে, এই হচ্ছে, এগুলো হচ্ছে। বহুত রাজনৈতিক এবং অরাজনৈতিক দুটি হয়েছে। দেখেন, 18 মাসের যে ললেসনেস না, 18 মাসের যে ললেসনেস, সেইটা একটা নির্বাচিত সরকার, আমরা বারবার বলতেছিলাম নির্বাচনের আগে যে নির্বাচিত সরকার হলে এই ললেসনেসটা দূর হবে, মব দূর হবে, হবে দূর ইত্যাদি হবে। কিন্তু আমাদের সেই আশা কিন্তু মানে কি বলে যে পূরণ হচ্ছে না। এবং এখনও কিন্তু টুকটাক মব হচ্ছে এবং ললেসনেস কিন্তু চলতেছে। হ্যাঁ, এইটার মানে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা অল আউট প্ল্যান করতেছে না ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার জন্য? এটা আমার কাছে খুব খুব লাগে, বোধগম্য না এটা। উনি অন্যান্য লিগাল পয়েন্টে কথা বলেন, উনি নানা রকম কনস্টিটিউশনাল ব্যাপারে কথা বলেন, কিন্তু আপনাকে তো আমাদের মূল এজেন্ডা কি? মূল এজেন্ডা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, দ্রব্যমূল্য আপনার ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, তাহলে কিন্তু আর কিছু লাগে না। সাধারণ মানুষের চাওয়া কিন্তু খুব বেশি না, মানে বাজার করতে পারছে কি না, আর রাতে ঘুমাইতে পারতেছে কি না, আবার ছেলেটা ঠিক মতো স্কুলে যেতে পারতেছে কি না, এই তো, তাই না? তা সেইগুলি যদি আপনি আপনারা না করেন, এই সমস্ত আইনগত জটিলতা নিয়ে কথা বলবেন, হ্যাঁ, মানে ঠিক আছে আপনি পণ্ডিত, কিন্তু পাণ্ডিত্য ইজ নট এনাফ। আপনাকে প্র্যাকটিক্যাল হইতে হবে যে আসলে সমাজের মূল সমস্যাগুলো কি, সেইটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, বড় বড় লম্বা লম্বা কথা বলে তো লাভ নাই। আমার জীবন যদি নিরাপদ না থাকে, আমি যদি ঘর থেকে বের হইতে ভয়ে থাকি, আমি যদি আমার কি বলে যে ব্যাগ ভর্তি টাকা নিয়ে পকেট ভর্তি বাজার করতে হয় আমাকে, তাইলে তো আমি যত লম্বা লম্বা কথা বলেন, এটা তো আমি সন্তুষ্ট হব না, তাই না? আমাকে সন্তুষ্ট করতে গেলে আমার নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে এবং আমার ক্রয় ক্ষমতার মধ্যে আমি যেন বাজারটা করতে পারি, তাইলে আর কিন্তু কিছু লাগে না, তাই না? আপনি ওইদিকে নজর দেন। এই সমস্ত হাই থট, হ্যাঁ, জামাতের সাথে বিভিন্ন বিষয়ে হাই থটের আলোতে, হাই থট পাবলিক বুঝে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল। জনাব আনিস আলমগীর, বিগত সময়ে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় বাহিনীকে দলদাসে পরিণত করে কিংবা লাঠিয়াল বাহিনীতে পরিণত করলে কতটা ভয়ঙ্কর পরিণতির মধ্য দিয়ে যেতে হয়। 24-এর গণঅভ্যুত্থান কিন্তু চোখে আঙুল দিয়ে সে বিষয়টি দেখিয়ে দিয়েছে। বেনজিরের এই ঘটনা থেকে আমাদের রাষ্ট্রীয় বাহিনী কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কতটা শিক্ষা নেবে বলে মনে করেন? এই শিক্ষাটা দুই ধরনের। একটা হচ্ছে লয়াল থাকলে তার পরিণতি কি হয়, লয়াল থাকলে সেটাও একটা বিষয় আসতে পারে। কারণ আমি তো অর্ডার ক্যারি করছি এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, মনে করুন 5 আগস্টের ঘটনা, 5 মের ঘটনা 2013 সালে যে শাপলা চত্বরে ঘটলো, এই ঘটনার নায়ক বলেন তখনকার জন্য সে ছিল বেনজির। উনি লাইমলাইটে আসলো প্রথম ডিএমপি কমিশনার তখন। সেই রাতে সবাই তাকে ধন্যবাদ দিয়েছিল যখন এই ঘটনা ঘটেছিল। কারণ আমি এর আগেও বলেছি যে বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়েছিল, ঢাকাবাসী কি তার শহর রক্ষা করতে পারবে কিনা, যেরকম পরিবেশ তৈরি হয়েছিল, এবং সরকার টিকবে কিনা, সরকারি তরফ থেকে আবার সেটা বিষয়। সরকার তাকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করেছে তখন, এটা দমন করতে হবে, এনিহাও করেছে, এবং একদিক খোলা রেখেছিল তারা যাতে চলে যেতে পারে। সো ওই সময় প্রেক্ষাপটে তিনি তখন হিরো। আবার এই সময়ে বিচার হচ্ছে যে কাহিনী হচ্ছে যে শাপলা চত্বরে বিচার করতে হবে এবং শত শত মানুষ মেরে ফেলেছে
ব্যানার্জির তার বিচার করতে হবে। তো তাহলে মনে হচ্ছে যে আপনি এক সময়ের জন্য যেটা পুরস্কৃত হচ্ছেন আরেক সময়ের জন্য তিরস্কৃত হবেন। সো এক সময় আপনি সরকারের অর্ডার ক্যারি করেছেন সেজন্য আপনাকে খেতাব দেওয়া হবে, আবার আরেক সময় সরকারের সেই অর্ডার ক্যারি করতে গিয়ে যে আপনি মানুষ মারছেন সেই জন্য আপনার বিচার হবে। সো আমি মনে করি যে পুলিশের বিচারের যে বিষয়টা এটা অনেক বিতর্কিত। পুলিশের বিচারের বিষয়টা তাদের আইনের আওতায় হইতে হবে। এখনো পর্যন্ত শেখ হাসিনার আমলে অ্যাট্রোসিটির কারণে অনেক পুলিশ অফিসার জেলে আছে, তাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে, আমি একই সেলে ছিলাম। তাদের অপরাধ কি সেটা আবার বিশ্লেষণ করতে গেলে নাই, কারণ আমি তো অর্ডার ক্যারি করেছি, আমাকে অর্ডার দেওয়া হয়েছে। আমি যে মেরে ফেলেছি তাও না, এরা বেশিরভাগ হচ্ছে যারা মেরেছে তারা কিন্তু পালিয়ে গেছে। যাদের সাথে আমার বেশিরভাগ দেখা হচ্ছে তারা বেশিরভাগই ইনোসেন্ট, জাস্ট হয়তো কেউ ভিতরে কাজ করেছে, কেউ অন্য জায়গায় ছিল, দুই একজন ফিল্ডে ছিল, আমার এলাকায় কোনো গণ্ডগোলও হয় নাই, কিন্তু তাদেরকে সহজভাবে পেয়েছিল বা আওয়ামী লীগ লিঙ্ক পেয়েছিল, তাদেরকে ধরেছে। তো এই জন্য পুলিশের যে বিষয়টা সেটা বিতর্কিত বলেই যে কোনো বিচার, সেনাবাহিনীর বিচার যখন সেনা আইনে হয়ে থাকে, পুলিশের বিচার যখন পুলিশের আইনে থাকবে, এরকম নিজস্ব আইন যাদের আছে তাদেরটা তাদের মতো করে করা হোক। কিন্তু যারা তখন আওয়ামী লীগ করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, সুবিধা ভোগ করেছে, তারা কি আসলে গণঅভ্যুত্থানে গণহত্যার দায় কোনোভাবে এড়াতে পারে কিনা? না, পারে না। সেই জন্যই তো ব্যানার্জি সহ আদার্সের যে যদি বিচারের মুখোমুখি হতে হবে, ব্যানার্জির 2024-এর শেখ হাসিনার ক্ষমতা থেকে পতনের আগেই পালিয়ে গিয়েছিল দেশ থেকে, যেটা মাহবুব কামাল ভাই বললেন একটু পালিয়ে গিয়েছিল নাকি পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল? দুইটাই ধরতে পারেন আপনি। আপনি আমার বৃত্ত ছিলেন, আপনাকে আমি পালাতে দিয়েছি, তোমাকে আমি আর ওন করি না। তোমার যত অপরাধ, তুমি একটা রিসোর্ট করেছো জমির পর জমি দখল করে, তোমার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকা আছে মনে করা হয়, কিন্তু দুদক যে রিপোর্ট দিয়েছে যে 5টা মামলা তার বিরুদ্ধে প্রচলিত আছে। আমি এর আগে 17 কোটি টাকা বলেছিলাম, সেটাও তার একটা জায়গা থেকে সে নিজে ক্লেম করেছিল। দুদক আজকে যেটা বলেছে সেটা হচ্ছে 76 কোটি টাকা তার আয় বহির্ভূত সম্পত্তি পেয়েছে। তার শুধু তার নয়, তার পরিবারের সদস্যদের নামেও কিন্তু সদস্য আছে, পরিবারের প্রত্যেক সদস্যের নামে সে রেখেছিল, এবং পরিবারের সদস্যরা আরেকজন এমপি শফিকুর রহমান, উনি একটা টেলিভিশনের মালিক ছিলেন, যে নাগরিক টিভি, সিটিজেন টিভি, তার উনি অভিযোগ করেছিলেন যে তার টেলিভিশনের শেয়ারগুলো ব্যানার্জি নিয়ে গিয়েছিল, এবং সেটা তো আমাদের সাথে শেয়ার করেছেন, এবং পত্রিকাতে উনি দিয়ে বলেছিলেন। তখন ব্যানার্জির তখন পুলিশ প্রধান, একটা এক্সিস্টিং পুলিশ প্রধান কি না করেছে আপনারা তো বর্ণনা দিচ্ছেন এবং আপনাদের সে কাহিনী বলছেন, যে ব্যানার্জির তার চূড়ান্ত অপব্যবহার করেছে তার পাওয়ারের, ক্ষমতাসীনরা তাকে চূড়ান্তভাবে ব্যবহার করেছে। ব্যানার্জির এত সুন্দর চেহারার একটা ব্যক্তি হয়ে যে সমস্ত অসুন্দর কাজ করেছে সেটা আমরা কেউ সাপোর্ট করছি না। সো এই যে একটার পর একটা করে গেলেও সর্বশেষ একটা ক্লাব দেখা গেল, যে বোট ক্লাব, একটা ক্লাবের সভাপতি হয় কি করে এক্সিস্টিং সার্ভিসের একটা লোক, ব্যানার্জি সেটাও হয়েছিল, একটা ক্লাবের সভাপতি হয়েছিল। আমার সেই ক্লাবে পরিমণিকে নিয়ে কত কাণ্ডকীর্ত ঘটলো, এবং তার আরেকজন সদস্য জেল খাটলো, পরিমণিও জেল খাটলো। সো এরকম বিনোদন জগতে ওনার অনেক কাহিনী এটা প্রচলিত আছে, আমরা সবাই জানি এগুলা। তো ব্যানার্জি যে সমস্ত কর্মকাণ্ড করেছে সেটা একটা দৃষ্টান্ত, এবং তার সাজাটাও যদি দেওয়া হয় সেটা একটা দৃষ্টান্ত হবে। কিন্তু এটার সাথে আপনি পুলিশের অন্যান্য কাহিনীগুলো, আমি যেটা শুরুতে বলছিলাম, গুলি ফেলা যাবে না, পুলিশের আইন মতো পুলিশের বিচার নিঃসন্দেহে। জনাব আনিস আলমগীর, একটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখি, সময় খুব একটা নিয়ে ছোট করে শুনবো। আপনি নিশ্চয় অবগত আছেন ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক, সে সঙ্গে সংকট কাটাতে 2,500 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে ইসলামী ব্যাংক নিয়ে নানামুখী বিতর্ক চলছে, এবার সেই বিতর্কের অবসান ঘটতে চলেছে কিনা? সরকার, এটা একটা দখলদারিত্ব ব্যাংক ছিল নিঃসন্দেহে। আওয়ামী লীগ আমলে এটা সালাম দখল করেছিল, আর শেখ হাসিনা যখন চলে যান তখন এটা জামাতে ইসলাম দখল করেছিল। জামাতে ইসলামের দখল থেকে মুক্ত করার জন্য সরকার একটা ব্যবস্থা নিয়েছিল। সরকার যাকে দিয়েছিল সেই জায়গায় জামাতে ইসলামের তীব্র বিরোধিতার মুখে তাদেরকে আজকে কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি সরকার পিছু হটেছে। এই কারণে আরেকটা ভালো লক্ষণও আছে, বা একটু ভালো এটা কি বলবো ইনস্ট্যান্স রেখেছে, যে
একের পর এক টাকা তুলে নিয়ে যাচ্ছিল গ্রাহকরা, 1200 কোটি টাকা সেখান থেকে তুলে নিয়ে গেছে সরকার। আপনি বললেন যে আড়াই হাজার কোটি টাকা তাদেরকে দিয়েছে যাতে করে এটা মিট আপ করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি এটা একটা জনাব ভালো আনিসুল জিনিস আমজদ। করেছে। এটা একটা ব্যাংককে রক্ষা করা জরুরি, তবে সরকার যে কোনো মূল্যে এই ব্যাংককে দলীয়করণ মুক্ত করতে হবে। এটা যদি জামাতের হাতে যাবে, জামাত থেকে বিএনপির হাতে যাবে, সেটা হবে না। এটা গ্রাহকদের ব্যাংক থাকুক, এটা ভালোভাবে চলুক, একটা ব্যাংক হিসাবে চলুক। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল। এই যে ব্যাংক নিয়ে দলীয়করণের রাজনীতি, সেটি কিভাবে দেখেন? সে সঙ্গে যেমনটি আনিস আলমগীর বলছিল যে জামায়াতের যে আমরা বিরোধিতা দেখেছি বা বিভিন্ন সময়ে যে আন্দোলন প্রতিবাদ দেখেছি, সেজন্য কি সরকারকে এমন পদক্ষেপ নিতে হলো কিনা? দেখেন, ব্যাংক যে পলিটিসাইজ, আমি 2-4 লাইনে মন্তব্য নেব। ব্যাংক যে পলিটিসাইজ হয় সেটা আমরা বহু আগে থেকে দেখতেছি। যে ব্যাংকগুলির ডিরেক্টর কাদের করা হতো, এটা কিন্তু পলিটিক্যাল চয়েস, ঠিক আছে? প্রত্যেকটা ব্যাংকের ডিরেক্টররা পলিটিক্যাল চয়েস, এবং এক ধরনের ডাইনেস্টি তৈরি হয়ে যায় ব্যাংকগুলিতে। হ্যাঁ, এই যে ডাইরেক্টরশিপের যারা আত্মীয় স্বজন এই সেই ইত্যাদি, সেখানে আমরা বহু আগে থেকে বলতেছিলাম যে ব্যাংককে রিফর্ম করার জন্য কমিশন করা হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল। আমরা আমাদের আয়োজনের